মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। দুজন লোক বসে আছে একটা চায়ের দোকানের টেবিলে। ওরা দুই বন্ধু, দেবু আর কমল। বৃষ্টির জন্যে অনেকক্ষণ ইলেকট্রিসিটি নেই, তাই তাদের সামনে একটা মোমবাতি জ্বলছে। দেবু বলল, কতক্ষণ আর অপেক্ষা করতে হবে জানি না। এই সন্ধেবেলা বাড়ি ফেরার সময় এমন বৃষ্টি নেমে গেল। খুব তাড়াতাড়ি বৃষ্টি ধরবে বলে তো মনে হচ্ছে না। আরেকবার করে চা খাবি নাকি? ধুর, এই তো একবার চা খেলাম রে বাবা, আবার কি খাবো? একটু পরেই খাই না হয়। বরং তুই একবার আমাকে বলেছিলিস না যে তোর সাথে কি যেন একটা ভুতুড়ে ঘটনা ঘটেছিল, সেটা তো আর শোনাই হয়নি। সেটাই না হয় আজকে বল। পরিবেশটাও একদম আদর্শ, তাই সময়টাও সুন্দর কেটে যাবে। তুই শুরু কর। আচ্ছা বলছি তাহলে, শোন। ও কমলদা, দাঁড়াও, এক্ষুনি শুরু করো না তোমার গল্প। আমি একটু মাঠের ধার থেকে আসছি, আমিও গল্প শুনবো। তুমি একটু দাঁড়াও। বরং তোমার ছাতাখানা আমায় একবার দাও দেখিনি, তাহলে আমার ছাতাটা আর ভেজাবো না। তোমার ছাতাটা এমনিতেই ভিজে আছে, ওইখানাই দাও। সে না হয় দিচ্ছি, কিন্তু আমার ছাতাটা স্টিলের। ওটা নিয়ে এখন তোমার মাঠে যাওয়াটা ঠিক হবে না। আমিও তো ছাতা মাথায় বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম যে এত বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এর মধ্যে মাঠের ওপর দিয়ে গেলে স্টিলের ছাতা নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তাই আর বাড়ি না গিয়ে তোমার দোকানে ঢুকলাম। আরে না রে ভাই, কিচ্ছু হবে না। দাও তো দেখি তোমার ছাতাটা। এই যাবো আর আসবো, অনেকক্ষণ ধরেই প্রকৃতির ডাক অনুভব করছি, এবার আর না গেলেই নয়। আচ্ছা যাও, কিন্তু সাবধানে। ওই যে ওইখানে ছাতা মেলা আছে, নিয়ে যাও। কালুদা, তাড়াতাড়ি চলে এসো, কিন্তু তুমি এলেই কমল গল্প শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, বললাম তো, এই যাবো আর আসবো, কোনো চিন্তা করো না। এই বলে কালুদা বেরিয়ে গেল। দেবু বলল, তুই না বড্ড বেশি ভাবিস, জানিস তো। কি হবে যদি ছাতা নিয়ে এখন মাঠে যায় কেউ? ছাতা নিয়ে গেলে যে কিছু হবে তা নয়, কিন্তু বাজ পড়লে মাঠে ঘাটে ছাতা নিয়ে থাকাটাও তো ঠিক নয়। বলা তো যায় না কখন কি হয়ে যায়। মাঠ যদি ফাঁকা হয় তাহলে যে সেখানে ছাতা মাথায় দাঁড়িয়ে থাকবে সেই হয়তো সবচেয়ে উঁচু বস্তু সেখানে, আর তাই তার মাথাতেই বাজ পড়ার চান্সটা বেশি হয়ে যায়। আর হাতে স্টিলের ছাতা থাকলে তো সেই সম্ভাবনা আরও বেড়ে যায়। বলতে না বলতেই হঠাৎ ভীষণ জোরে একটা বাজ পড়ল। প্রথমে একটা চড়া আলোর ঝলকানি, আর তারপরেই বিকট শব্দ। দেবু বলল, ওই দেখ। বলতে বলতেই ধারে কাছে কোথাও একটা বাজ পড়ল। কি বিকট শব্দ, বাপরে বাপ! কাছে পিঠেই কোথাও পড়েছে মনে হচ্ছে, বুঝলি? হ্যাঁ, যা বলেছিস, একেবারে কাছেই কোথাও পড়েছে। আর ঠিক এই জন্যেই ছাতা মাথায় বেরোতে বারণ করেছিলাম কালুদাকে। হ্যাঁ রে, যা দুর্যোগ, কখন যে থামবে কে জানে। তবে আজ বৃষ্টিটা হয়ে একদিকে ভালোই হয়েছে, বুঝলি। অনেক দিন পর তোর সাথে দেখা হয়ে গেল। আমিও বৃষ্টিতে আটকে গেলাম, আর তুইও বৃষ্টির জন্যে ঢুকে পড়লি কালুদার দোকানে। তো যাকে, ওই যে কালুদাও চলে এসেছে। নে, এবার শুরু কর দেখি তোর সেই গল্প। হ্যাঁ কমল, শুরু করো শুরু করো। হ্যাঁ, তো ঘটনাটা বেশ কয়েক বছর আগে। তখন অটলপুর গ্রামের পোস্ট অফিসে নতুন চাকরি পেয়েছি। গ্রামের বাড়ি বাড়ি সাইকেল করে গিয়ে চিঠি পৌঁছে দিয়ে আসতাম। তা এমনই একদিন বিকেল বেলায় পোস্ট অফিসের বেহারা বংশী চা নিয়ে এসে বলল, বাবু, এই নিন চা। এই রে, এখন চা নিয়ে এলে? কিন্তু আমায় তো এক্ষুনি একটা চিঠি দিয়ে আসতে হবে গো। আচ্ছা, এনেছো যখন দাও দেখি, খেয়েই না হয় রওনা দেব। বাবু, চিঠিটা কোন জায়গার? চিতল গ্রামের। ও না, মানে বলছিলাম কি, চিঠিটা কাল দিয়ে এলে ক্ষতি হবে কিছু?
কেন বলো তো? না, আসলে এখন চিঠি দিয়ে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে তো। আর তাছাড়া এমনিতেও ঝড় বৃষ্টির সময়, আর ওদিকে রাস্তাটাও খুব একটা ভালো না। লোকে বলে ওখানে নাকি ভূতের উপদ্রব আছে। আরে তুমি চিন্তা করো না, রাত হবার আগেই চলে আসবো। চিঠিটা একটু আর্জেন্ট, আজকেই দিতে হবে, নয়তো এখন যাওয়ার কি দরকার ছিল, কাল সকালেই তো যেতে পারতাম। এই বলে চা খেয়ে রওনা দিলাম। বেরোবার সময় আকাশটা ভালোই পরিষ্কার ছিল। চিতলগ্রাম পৌঁছতে প্রায় 1 ঘন্টা লাগলো। তখন আকাশের পশ্চিম দিকটায় বেশ কালো মেঘ জমেছে। যাই হোক, ঠিকানায় পৌঁছে ওই ভদ্রলোকের হাতে চিঠিটা দিয়ে দিলাম। উনিও বললেন, আহা, চিঠিটা তো কাল সকালেও দিতে পারতেন, আবার এতটা পথ যাবেন, এদিকে আকাশটাও ঘনিয়ে এসেছে, আর চিতলগ্রামের জঙ্গলের পথটাও তো ভালো নয়। আজ না হয় আমার বাড়িতেই থেকে যান। আরে না না, শুধু শুধু এসবের দরকার নেই, আমি ঠিক চলে যাব। এই বলে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এমন সময় মাঝপথে এসে বৃষ্টির কারণে আটকে গেলাম। এই বৃষ্টিতে ভিজলে আবার জ্বরে পড়ব, তাই এটা ভেবে একটা বড় গাছের নিচে আশ্রয় নিলাম। এই দিকটা যেহেতু পাড়া গাঁ, তাই সন্ধে হয়ে এলে সাইকেল নিয়ে অন্ধকারে পথ চলতে খুব অসুবিধে হয়। কি করব এখন সেটাই ভাবছিলাম। তারপর দেখলাম দূর থেকে কেউ একজন ছাতা মাথায় দিয়ে আসছে। লোকটা আস্তে আস্তে আমার সামনে এগিয়ে এলো, এসে দাঁড়িয়ে বলল, আরে কর্তা, এই বৃষ্টির মধ্যে আপনি এখানে দাঁড়িয়ে একা কি করছেন? তারপর আমি লোকটাকে সব খুলে বললাম। সব শোনার পর সে বলল, যা জোরে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে সহজে থামবে না। কাছেই আমার বাড়ি, আপনি বরং আমার সাথেই চলুন, বৃষ্টি থেমে গেলে না হয় আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসব। অগত্যা আর কোনো উপায় না পেয়ে আমি রাজি হয়ে গেলাম। মিনিট 5 হাঁটার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। খুব পুরনো ভাঙাচোরা একটা বাড়ি, যেন একটা পোড়ো বাড়ি। আমি বললাম, এটাই কি আপনার বাড়ি? হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। আমি ঘরে ঢুকেই দেখলাম একজন মহিলা দাঁড়িয়ে আছেন। অদ্ভুত ব্যাপার হলো, ঘরে একটাও আসবাবপত্র তেমন চোখে পড়ল না। আপনি এখানে বসুন, আমি দেখছি আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আরে এসবের কোনো দরকার ছিল না, বিপদের সময় আপনি আমায় আশ্রয় দিয়েছেন, এটাই অনেক। লোকটা আর কোনো কথা না বলে চলে গেল। বৃষ্টিতে বেশ ভিজে গেছি, একটা শুকনো কাপড় হলে মাথাটা মুছে নেওয়া যেত। ভাবলাম লোকটাকে গিয়ে একটা গামছা দিতে বলি। ঘর থেকে বাইরে বেরিয়ে দেখলাম পাশের ঘরের দরজাটা একটু খোলা, আর ওই ঘর থেকেই কেমন একটা অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে, ঠিক যেন কোনো কাটারি বা চপার ধার দিলে যেমন শব্দ হয় সেই রকম। দরজার আড়াল থেকে দেখার চেষ্টা করলাম, আর যা দেখলাম তার জন্যে একেবারেই প্রস্তুত ছিলাম না। দেখলাম লোকটা ওই মহিলাকে বলছে, তাড়াতাড়ি করো, অনেকদিন পর আজ একটা মানুষ পেয়েছি। আজকাল তো এদিকে মানুষ প্রায় আসেই না, আজ কতদিন পর মানুষের রক্ত খাবো। শুধু তাই নয়, দেখলাম ওদের মুখের দুপাশে দুটো বড় বড় দাঁত, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। আমি বুঝতে পারলাম এরা সাধারণ মানুষ না, এরা আমায় মারার জন্যে প্রস্তুতি নিচ্ছে। যেভাবেই হোক আমায় এখান থেকে পালাতেই হবে। পালাতে গিয়ে দেখলাম বাইরে বেরোনোর দরজায় বড় একটা তালা ঝুলছে, যেটা ভেঙে বের হওয়া আমার পক্ষে সম্ভব না। লোকটার এদিকে আসার শব্দ শুনে
আমি ঘরে গিয়ে এমনভাবে বসে রইলাম যেন কিছুই দেখিনি। লোকটা এসে বলল, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? আমি বললাম, না না, আমার কোনো অসুবিধে হচ্ছে না। আর বললাম, আমায় একটা গামছা দিতে পারবেন, মাথাটা মুছতাম। লোকটা হ্যাঁ এক্ষুনি আনছি এই বলে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, এই সুযোগ, যা করার এখনই করতে হবে। লোকটা বাইরে যাবার পরেই আমি ঘরের দরজা আটকে দিলাম। ঘরের আশেপাশে দেখতেই চোখ গেল একটা জানালার দিকে। কাছে গিয়ে জানলার কপাটটা খুললাম। দেখলাম জানলাটা বহু পুরনো, জায়গায় জায়গায় শিক খুলে গেছে। আরও দু একটা শিক যদি হাতে করে চাপ দিয়ে খুলে ফেলা যায়, তাহলে সহজেই এই জানলা দিয়ে আমি বেরিয়ে যেতে পারবো। তাই চেষ্টা করলাম, গায়ের যতটা শক্তি আছে ততটা শক্তি দিয়ে চাপ দিতে দু একটা শিক খুলেও গেল। এদিকে লোকটা বাইরে থেকে ধাক্কা দিয়ে দরজা খুলতে না পারায় হয়তো ভাবছিল যে আমি দরজা ভেজিয়ে কি করছি। এমন সময় আমার হাত ফসকে একটা লোহার শিক মাটিতে পড়ে গেল। লোকটা হয়তো দরজার ওপাশ থেকে শুনতেও পেল কিছু একটা পড়ার শব্দ। আমি তখন আর দেরি না করে জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়লাম, কিন্তু তাড়াহুড়ো করাতে পড়ে গিয়ে ভালোই চোট পেলাম পায়ে। তবু কোনো মতে উঠে দৌড়তে শুরু করলাম। দৌড়তে দৌড়তে গ্রামে এলাম। তখন আমার আর হাঁটার শক্তিও নেই। ক্লান্ত হয়ে ধপ করে পোস্ট অফিসের রকে বসে পড়লাম। ব্যাস, তারপর আর কিছুই মনে নেই। কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি জানি না। পরের দিন সকালে জ্ঞান ফেরার পর দেখলাম আমি নিজের ঘরে শুয়ে আছি। বংশী পাশ থেকে বলল, বাবু, আপনাকে কত করে নিষেধ করলাম, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না। আপনার আসতে দেরি হচ্ছে দেখে আমি একটু বেরিয়ে দেখতে গিয়ে দেখলাম আপনি অফিসের রকে জ্ঞান হারিয়ে পড়ে আছেন। তারপর আমি কিছু গ্রামের লোককে ডেকে আপনাকে কোয়ার্টারে নিয়ে আসি। এরপর আমি বংশীকে সেই রাতের কথা খুলে বললাম। বংশী সব শুনে বলল, তাহলে বলি শোনেন বাবু। বেশ কয়েক বছর আগে গ্রামে হারু নামে একটা লোক থাকতো। কিছু খাজনার টাকা বাকি পড়ে যাওয়ায় গ্রামের নিষ্ঠুর জমিদার রজত কান্তি রায় হারুর কাছ থেকে সব সম্পত্তি জোর করে কেড়ে নিয়ে ওকে মিথ্যে চোরের অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেয়। কিন্তু মিথ্যে অপবাদ আর বঞ্চনায় হারু আর হারুর বউ আত্মহত্যা করল। আর তারপর থেকেই তাদের অতৃপ্ত আত্মা ওই জমিদার বাড়িতে ফিরে আসে, আর সেখানেই পিশাচ হয়ে থেকে গেল। এক এক করে জমিদারের বাড়ির সদস্যদের মেরে ফেলতে থাকলো। বাকি লোকেরা যারা বেঁচে গেল তারা ওই বাড়ি ছেড়ে শহরে চলে গেল। তারপর থেকে ওই বাড়িতে আর কেউ থাকে না। এই গল্প আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। তাই রাতের বেলা সচরাচর ওই জমিদার বাড়ির সামনে দিয়ে বা কাছাকাছি কেউ যায় না। আপনার কপালে খুব জোর, তাই বেঁচে ফিরেছেন। তো এই ছিল আমার গল্প। এদিকে বৃষ্টিটাও থেমেছে। চল এবারে বাড়ি যাই। যাক বাবা, কারেন্ট এলো। হ্যাঁ চল, তবে একটু দাঁড়া, চায়ের দামটা দিয়ে দিই আর ছাতাটাও নিয়ে নি। কিন্তু আরে, কালুদা আবার কোথায় গেল? কালুদা, ও কালুদা! ও কালুদা, কোথায় গেলে? ও কালুদা! কালুদা, ও কালুদা! আমার মনে হয় কালুদা আবার বাইরে কোথাও গেছে। তোর গল্পে মশগুল ছিলাম বলে খেয়াল করিনি। আসলে চারদিকে এত অন্ধকার। যাগে ছাড়, চল বাড়ি যাই।
কাল স্টেশনে আসার পথে ছাতাটা নিয়ে নেব না হয়, আর চায়ের দামটা তখনই দিয়ে দেব। আরে তুই চায়ের দাম নিয়ে এত চিন্তা করিস না, ও কালুদা ঠিক আমার খাতায় লিখে রাখবে। তুই না এলেও আমি দামটা দিয়ে দেব। আমি প্রায়ই হাট থেকে ফেরার পথে কালুদার কাছে চা খাই। আচ্ছা বেশ, চল তবে বেরোই। কালুদা বোধহয় আশেপাশেই কোথাও আছে, ঠিক চলে আসবে। কমল, কমল, তাড়াতাড়ি দরজা খোল। কি রে দেবু, কি হয়েছে? তুই এত হন্তদন্ত হয়ে কোত্থেকে এলি? কি ব্যাপার? আরে কাল রাতে কালুদা মারা গেছে জানিস, তাও আবার মাথায় বাজ পড়ে। আমি সকালে খবরটা পেয়ে দেখতে গিয়েছিলাম, দেখে এই দৌড়তে দৌড়তে তোকে বলতে এলাম। সে কি রে, বলিস কি? তবে আর বলছি কি, আর কালুদার বডির পাশে তোর ছাতাটা পড়ে আছে দেখলাম পোড়া অবস্থায়। কালুদার শরীরটাও পুরো ঝলসে গেছে। আমি এক্ষুনি দেখে এলাম। ছাতাটা পুড়ে গেলেও আমি তোর ছাতা দেখেই চিনতে পেরেছি। ছাতার বাঁটটা দেখেই আমি স্পষ্ট বুঝতে পেরেছি ওটা তোরই ছাতা। আর দেখ, আমরা চলে আসার পর কাল কিন্তু আর বৃষ্টি বাদলাও হয়নি, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছিল। কিন্তু 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 কি? তাহলে কালুদা বাজ পড়ে কখন মারা গেল? হ্যাঁ রে দেবু, কাল তাহলে আমার গল্প কে শুনলো?